কাছে আসতেই বুকটা ধক করে উঠল। চোখ দুটো বিস্ফোরণের মতো স্থির হয়ে গেল। বুকের ভিতরটা তুফানের মতো উথাল হতে লাগলো। দরজার দোরগোড়ায় ছোপ ছোপ রক্ত দেখা যাচ্ছে। টিনের চাল ধুয়ে ঝর্ণার মতো বৃষ্টির জল পড়ছে। কাঠের বন্ধ দরজাটা এই মুহূর্তে একটুখানি ফাঁক হয়ে আছে। বড় করে ঢোক গেলোতে আঁচলের নিচে অ্যান্টিসেপটিক বোতলটা লুকালো। ডান হাতে দাদা ভাইয়ের পুরনো আমলের ছাতাটা ধরে আছে। মেসেজটা যদি সত্যি হয় তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। জাংকুক হয়তো অক্ষত শরীরে ফেরেনি, তার নির্ঘাত কিছু একটা হয়েছে। রক্তের নিদর্শন বর্তমানে সেটাই জানান দিচ্ছে। মনে মনে প্রচুর ভয় পেলেও নিজেকে শান্ত রাখলো সে। বৃষ্টির জলে থপ থপ শব্দ তরঙ্গ তুলে এগিয়ে গেলতে দরজার কাছে এসে ছাতাটা বন্ধ করে দরজাটা ঠেলে দিল। আস্তে করে দরজাটা খুলে যেতেই ভীতু চাহনিতে ভিতরে তাকালো। ডান পা বাড়িয়ে ঘরে ঢুকতেই ডানে তাকালোতে তৎক্ষণাৎ চোখ দুটো চুম্বকের মতো আটকে গেল তার। সমস্ত শরীর সহ প্রতিটা ইন্দ্রিয় যেন কাঁটার মতো ফুটে উঠল। একটা জোরালো আর্তনাদ করতে গিয়েও শেষ মুহূর্তে সামলে নিল। চিৎকারটা করলো না তে। চোখ দুটো বড় করে লম্বা লম্বা প্রলম্বিত নিঃশ্বাস নিতে লাগলো। বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতেই অজান্তেই হাতের বন্ধন থেকে ফসকে গেল ছাতাটা। কিছু পড়ার মতো বিদঘুটে আওয়াজ শুনে সেই দিকে তাকালো জাংকুক। পিঠের বাঁ দিকের শার্টটা 5 আঙুলে খামচে ধরে আছে, ব্যথায় কাতর। তবুও কণ্ঠে শীতলতা মাখিয়ে আস্তে করে ডাকতে নিল। চিনচিনে ব্যথার কারণে কিছু বলতে পারল না সে। চোখ খিচুনি দিয়ে ব্যথায় জব্দ হলো জাংকুক। মুখটা নত করে শক্ত হয়ে থাকলে হঠাৎ মাথায় আলতো স্পর্শ টের পেল। চোখ খুলে মুখ উপরে তুলে তাকালো সে। তার মুখের দিকে সরাসরি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তে। স্থির চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরছে ঠিকই, কিন্তু নরম ঠোঁট দুটো আজও একটু কাঁপেনি। নিজেকে যেন অনড় রাখতে বাধ্য। তের শান্ত স্বাভাবিক রূপ দেখে জাংকুক মারাত্মক আশ্চর্য হলো। পুরোপুরি নির্বাক হয়ে গেল সে। অন্যদিন হলে তে বুঝি হাওমাও করে ফুঁপে উঠত। এমন করুণ দশা দেখে নিজেকে স্বাভাবিক রাখতেই পারত না। কিন্তু আজ সবকিছু পাল্টে দিয়ে তে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। কি দেখছে? অমন লাল লাল চোখ দিয়ে জাংকুকের আহত অবস্থা দেখছে। দেখছে জাংকুক কতটা ক্ষত বিক্ষত হয়ে এসেছে, নাকি মনের উচাটন অবস্থাটা ঠেলে ঠুলে সহ্য করে আছে। জাংকুককে ফের চমকে দিয়ে তার পিঠের খামচানো হাতটা ধরল তে। হাতটা পিঠ থেকে টেনে টলমল চোখে হালকা করে বলল, হাতটা সরান, আমি দেখছি। ব্যথা আরেকটু সহ্য করুন, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। জাংকুক বিনা বাক্য ব্যয়ে শুধু মাথা নাড়িয়ে সায় দিল। চুপচাপ তাকিয়ে রইল তের দিকে। তে কোনো সংকোচ ছাড়াই তার সাদা শার্টে হাত দিল। দ্বিধাহীন ভঙ্গিতে শার্টের প্রতিটা বোতাম 2 হাতে খুলতে লাগলো। ধীরে ধীরে চোখের সামনে বৃষ্টি স্নাতক বুকটা উন্মুক্ত হতেই কয়েক সেকেন্ডের জন্য চোখ থামল তার। এরপর দৃষ্টি নামিয়ে শেষ বোতামটা খুলে ফেলল তে। শার্টের 2 প্রান্ত ধরে কাজ ছাড়িয়ে খুলতে নিলে পিঠের ক্ষত জায়গাটায় চোখ পড়ল। পিঠের ডান দিকটায় তেজরাভাবে গভীর জখম হয়ে আছে। তে সেখানে থমথমে দৃষ্টিতে তাকিয়ে থাকলে জাংকুক আশ্বস্ত গলায় বলল, ভয় পেও না তে, সেরে যাবে। চোখ ঘুরিয়ে জাংকুকের দিকে তাকালো তে। ঢোক গেলে নিচু গলায় বলল, সারবে? জাংকুক চোখ বন্ধ করে আশ্বস্ত করল। আস্তে করে বলল, সারবে। উত্তরটা পেয়ে নির্বিঘ্নে শার্টটা খুলে ফেলল তে। ক্ষতের দিকে তাকালেই তা চিরচির করছে তার। তবুও মুখের উপর মুখোশ এঁটে ক্ষত পরিষ্কার করল। বুদ্ধি করে সঙ্গে লম্বা এক ফালি সাদা কাপড় এনেছিল। সেটা দিয়ে জাংকুকের নির্দেশ মতো বুকে পিঠে ড্রেসিং করলো তে। জাংকুকের রক্ত মাখা হাত দুটো গামছা ভিজিয়ে পরিষ্কার করে দিল। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। উঠানে জমে আছে জল। নাছোড়বান্দা জাংকুক কড়া গলায় বলে দিল, সে এই মুহূর্তে বাড়িতে ঢুকবে না। এমন শরীর নিয়ে সকলের সামনে যাওয়া মানে নানান প্রশ্নের মুখোমুখি। থেকে আপাতত বাড়ি ফিরতে বলে স্বাভাবিক আচরণ করতে বলল। সকলের কাছে তার আগমনের খবরটা চাপা রাখতে বুঝিয়ে দিল। তে সবটা শোনার পর অন্যদিকে ভিড়ল না,
কেন জাঙ্কুক লুকোচুরি খেলতে চাইছে আর জেনেই ছাড়বে। সমস্ত কথা কাটায় কাটায় জানা প্রয়োজন। সে এবার আর হাল ছাড়বে না। জাঙ্কুককে একা ফেলে ভুলেও বাড়িতে যাবে না। দরকার পড়লে এখানেই আস্তানা গেড়ে থেকে যাবে। গোয়াল ঘরটা বর্তমানে পরিত্যক্ত। সব কয়টা গরু গাভীকে অন্যদিকে অন্য ঘরে রাখা হয়েছে। অবসর ও একাকী সময় কাটানোর জন্য কখনো এটাকে ব্যবহার করেছে তে। কাজেই ঘরের মেঝেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। জাঙ্কুক যেই কঙ্কালসার চৌকিটার উপর শুয়ে পড়তে নেবে অমনি বাদ সাধল তে। তাকে চৌকি থেকে নামতে বলে ঘরের অন্য পাশ থেকে তোষক আর বালিশ টেনে আনলো। চৌকিতে তোষক পাতার দৃশ্য দেখে বিস্ময়ে জাঙ্কুক প্রশ্ন করলো, এটা গোয়াল ঘর না? প্রশ্নের আসল মর্মটা বুঝলো তে। ভালো একটা চাদর বিছাতে বিছাতে বলল, আগে ছিল, এখন নেই। এখন গরুগুলোকে বাড়ির আম গাছের ওখানে রাখা হয়েছে। ওখানে নতুন গোয়াল ঘরটা বানানো হয়েছে। এটা কি তাহলে এখন গেস্ট রুম? তোষক কিসের জন্য? প্রশ্নটা শুনে হাসলো তে। মাথাটা না সূচকে নাড়িয়ে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, আগে এ ঘরেই থাকতাম। এমনও হয়েছে রাতে আমি বাড়িতে না থেকে এখানে থেকেছি। এখানে আমি বই পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম। আমার বদ অভ্যাস বলতে পারেন। এজন্য তোষক বালিশ আমার রেখে দিয়েছে। নিজের বাঁ কাঁধটা ধরে হাসলো জাঙ্কুক। প্রসন্ন গলায় বলল, সাহস তো কম না? কয়েকদিনের জন্য একা ছেড়েছি দেখে সাহস একেবারে তুঙ্গে উঠেছে। একা একা থাকতে ভয় করতো না? মাথার কাছে তুলতুলে নরম বালিশটা রাখতে গিয়ে থমকালোতে স্থির হয়ে কয়েক সেকেন্ডের জন্য কি যেন ভাবলো। বিছানা গুছানো বাদ দিয়ে মলিন দৃষ্টি তুলে বলল, আপনি তো সবসময় আমার সাথে থাকবেন না। আমার তো একা থাকার অভ্যাসটা করতেই হতো। ডান হাতে মাথাটা ঝাড়ছিল জাঙ্কুক। হঠাৎ কথাটা শুনে হোঁচট খেল সে। দৃষ্টি তুলে চৌকির দিকে তাকাতেই চোকাচুকি হলো তাদের। টিনের চালে বৃষ্টির ঝুনঝুন শব্দ আবারও বাড়ছে। টিনের ফাঁক ফোকর দিয়ে ঢুকছে আলো। জাঙ্কুক প্রসঙ্গ পাল্টে অন্যদিকে ঘোরালো। চৌকির কাছে আস্তে আস্তে ফাজলামি করে বলল, যদি কোনো চোর তোমাকে একা পেয়ে চুরি করে ফেলতো? চোখে চোখ রেখে আলতো ঠোঁটে প্রশ্ন করলো জাঙ্কুক। চৌকির আরামপূর্ণ শয়নে উঠে আসলো সে। প্রশ্নটা শুনেও কিছুক্ষণ চুপ রইল তে। অনেকক্ষণ কোনো কারণ ছাড়াই নীরব রইল সে। জাঙ্কুক কিছুটা উদ্ভুক চোখে সরু দৃষ্টিতে তাকালো। অদ্ভুত আত্মগর্বের মতো নিঃশ্বাস ছাড়ল তে। চাপা তেজের সাথে সম্মোহন চাহনিতে বলল, এই তল্লাটে অমন সাহস কারোর হবে না। শুধু কথাটা বলেই থমকালো তে। অসম্পূর্ণ কথাটা শোনার জন্য প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছে জাঙ্কুক। আনজান মনটা অস্থির হয়ে বুকের ভিতর টিপটিপ করেছে। জাঙ্কুক অমন উন্মুখ দৃষ্টিতে তাকিয়ে থাকলে শেষমেশ কিঞ্চিত হাসি দিয়ে তে শুধু শব্দটা উচ্চারণের পর আর বাক্যটা সম্পূর্ণ করল না। জাঙ্কুক প্রচণ্ড অধৈর্য হলেও তাকে ইচ্ছে করে অগ্রাহ্য করল তে। সম্পূর্ণ উল্টো ঘুরে বন্ধ জানালাটা খুলতে গেল। কাঠের মোটা জানলাটা ডানে টান দিতেই খট করে শব্দ হলো। জানলার দুই দাঁড় ধরে যেই দুই দিকে টান দেবে সাথে সাথে দুই চোখ বন্ধ করে ঠান্ডা স্পর্শে শিউরে উঠল তে। মাথা থেকে পায়ের নখ পর্যন্ত শিরশির করে উঠল। বুকের পিষ্টনে ধরাস করে একঘা লাগতেই ধুকপুকুনি বেড়ে গেল। দাঁতে দাঁত পিষে আড়ষ্ট হলো একটু। জানলাটা থেকে হাত দুটো আপনা আপনি নেমে গেল। চোখ খুলে মাথাটা নুইয়ে দেখলো পেটের উপর জাঙ্কুকের ডান হাতের অস্তিত্ব। 5টা আঙুল যেন খাপে খাপ ফর্সা চামড়ার উপর দেবে আছে। শক্ত করে পিছন থেকে ডান হাতেই জড়িয়ে ধরেছে। তে গলাটা ভিজে বড় বড় নিঃশ্বাস নিতেই পিছু ঘুরে চাইল। তাকে বাধা দিয়ে খামচে ধরল হাতটা। সামান্য ব্যথায় চোখ খিচে ফেলল তে। আস্তে করে সেই হাতের উপর হাত রাখলো সে। খোপাটা ইতিমধ্যে আলগা করা শেষ। এলো চুলগুলো পিঠের উপর থেকে সরিয়ে বামে ঠেলে দিল। তের ডান কাঁধটায় ঠোঁট ছুঁয়ে কারো চাপ বসালো। চোখ বন্ধ রেখে কাঁধে থুতনি রাখলো জাঙ্কুক। তার ক্লিন সেফ গালটা আলতো করে নরম গায়ে ঠেকিয়ে দিল। নিচু গলায় প্রসন্ন কণ্ঠে বলল, আমি তো জানি আমার ফেলে আসার দামি মানুষটা কষ্ট পাচ্ছে। দিন হোক রাত হোক সে আমার কথা একটা মুহূর্তের জন্য ভোলেনি। মাসের পর মাস দূরে থেকেছি। তার অসুস্থতা, তার অসুবিধা, তার হাসির নিচে দুঃখগুলো আমি ভুলবো না।
এতগুলো দিন পাগলের মতো অপেক্ষা করেছো। আমি কি সে কথা জানি না? অপেক্ষা করার মতো অসহ্য কষ্ট মানুষের ভিতরটা কিভাবে কুড়ে কুড়ে খায়। আমি কি ভুলে গিয়েছি? সুগার মুখে যখন তোমার অবস্থার কথা শুনতাম, আমি ঠিক থাকতে পারতাম না। সব কিছু ফেলে চলে আসতে ইচ্ছে করতো, কিন্তু আমি পারতাম না। আমার জীবনের প্রতিটা কোণায় মায়ের কোনো স্থান নেই। যেদিন নিজের হাতে আমার সন্তানের মতো ভাইটাকে দাফন করে আসলাম, সেদিন থেকেই মায়া চলে গেছে। আমি ফিরলে আমাকে নিয়ে এখন কেউ আর মাতামাতি করবে না। ওই বাড়িটার আসল আত্মা চলে গিয়েছে। প্রথমে বাবা গেল, একদম মানতে পারিনি। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। বাবার শোকটা কাটাতে গিয়ে জীবনের আসল বাস্তবতা চিনতে শুরু করলাম। ওই বাস্তবতা খুব জঘন্য ছিল। বাবার মতো অভিভাবক ছাড়া দুনিয়ায় টেকা যায় না। এক সময় যার আঙুল ধরে হাঁটি হাঁটি পা করে বড় হয়েছি, আজ তার অনুপস্থিতিতে ভিতরটা ছিঁড়ে আসেতে এর যে অসহ্য যন্ত্রণা আমি ট্রেনিংয়ের সময়ও পাইনি। টাল মাটালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ টিনের ঘরে মুখরিত। মাটির ভিজে শ্যাওলার সতেজ গন্ধ ছড়িয়ে পড়েছে। গাছের পাতা ধুয়ে কচি পাতার মতো রং নিয়ে এসেছে। ঠান্ডা বাতাসে পুরো প্রকৃতি যেন নৃত্যের ভঙ্গিমায় অটল। চোখের ঘন পল্লবটা খুলে নাক টানলতে, জানলাটা খুলতেই ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির ছিটে ফোটাও ঢুকলো। পর্দাটা টেনে দিল সে। ঘরটার ভিতর ঠান্ডা হাওয়ার সাথে ফালি ফালি আলো আসুক। পেটের উপরে থাকা থাবার মতো হাতটা সরালোতে পুরোপুরি পিছনে ঘুরতেই মানুষটার কাজ ঘেঁষে মুখোমুখি হলো। কখনো যে দৃশ্য মানুষ অপাটে চিন্তা করেনি, ভাবতেও পারেনি, আজ সেই অকল্পনীয় দৃশ্যটা দেখে বুক নিংড়ে ব্যথা হলো তীক্ষ্ণ দৃষ্টির চোখ জোড়া ঈষৎ লালে পরিণত। পাপড়িগুলো ভেজার কারণে চকচক করছে। গলার মাঝামাঝি উঁচু হাড়টা বারবার ঢোক গেলার জন্য ওঠানামা করছে। আজ এই জিয়ন জাংকুক করুণভাবে মাথা নত হয়ে আছে। পরাজিত সৈনিকের মতো মাথা নত করে আছে। আজ পরিবর্তে তার চোখ লাল, ঠোঁট দুটো কাঁপছে। নত মুখটা দুই হাতে ধরে উপরে তুললতে মুখটা কাছে টেনে কপালে গালে নাকে চুমু খেলো। ভেজা পাপড়ির উপর ওষ্ঠযুগল ঠেকিয়ে নির্বোধ অশ্রুটা বাধা দিল। গভীর করে দম নিল জাংকুক। নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে ধাতস্থ লাগলো। গাল ছেড়ে এবার সরল করে বলল, আমার সাধ্য হয়তো এটুকুই। আমি কোনোভাবে আপনার দুঃখ ঘোচাতে পারবো না। আপনি যেভাবে আমার সমস্যা বুঝতেন, সমাধান করতেন, আমার মধ্যে ওভাবে কিছুই করার গুণ নেই। আমার বাবা থাকাও না থাকার সমান। দাদা ভাইয়ের কাছে বড় হয়েছি। আপনি যেভাবে দুঃখ পেয়েছেন, আমি আজ পর্যন্ত অমন স্বজন হারানোর দুঃখ পাইনি। শুধু এইটুকু জানি, জিহুকে হারানোর শোক আজও কাটাতে পারিনি আমি। ও আমার চোখের সামনে ভাসে। আমি ওর মুখে ভাত তুলে খাইয়েছি। দম বন্ধ হয়ে আসছিল। নিজের অবাধ অশ্রুকে শান্ত করতে পারছিল না জাংকুক। সে ট্রেনিংয়ের ভূমিতে আবেগ নিয়ন্ত্রণের মন্ত্র যে মঞ্চস্থ করা হয়েছিল, আজ তো ভেস্তে যাচ্ছে তা। আঁচলের কোণাটা টেনে চোখ মুছলতে পায়ের কাছ থেকে পাতলা কাঁথাটা নিয়ে পুরোপুরি মেলে দিল। জানলার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়লতে দুই হাত দুই দিকে মেলে কাছে আসার ইশারা দিয়ে বলল, এই পাষাণ নিষ্ঠুরটাকে বুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তাকে তো দুই হাতে জড়িয়ে ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আসুন। থমথমে শীর্ণ মুহূর্তে ফিক করে হেসে দিল জাংকুক। হাসতে হাসতে বলল, তোমার মনে আছে? হ্যাঁ সূচকে মাথা নাড়ল। মুচকি হাসি দিয়ে বলল, আমি কখনো কোনো আবদারের কথা বলি না। বৃষ্টির ঝুমঝুম শব্দের সাথে আর এক দফা হাসলো জাংকুক। চোখের শান্ত মায়া, ঠোঁটে প্রসন্ন হাসি নিয়ে এগিয়ে গেল সে। বাড়িয়ে দেওয়া হাত যুগলে নিজেকে ছেড়ে দিল। দেহের সমস্ত ভর, মনের সমস্ত ক্লান্তিগুলো শয্যায় সম্পন্ন করলো। চোখ বন্ধ করে পরম মায়ায় শান্ত নিঃশ্বাস নিল জাংকুক। পিঠের ব্যথাটা ভুলে গিয়ে অতি শয্যা কোমল উষ্ণতায় মন প্রাণ থেকে বিষণ্ণতা বেরিয়ে গেল। জাংকুকের উদ্দাম পিঠটা কাঁথার ছায়া তলে ঢেকে দিল ঠান্ডা পিঠের ক্ষতস্থান বাদে সর্বত্র ছুঁয়ে দিল। ভেজা ঝলমলে চুলগুলোতে পা হাত রাখল সে। শক্ত করে মাথাটা বুকে চেপে ফিসফিস করে বলল, ঘুমিয়ে পড়ুন।
লম্বা একটা ঘুম দিন। আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। এইভাবেই আমার কাছে রেখে দেব। এই বৃষ্টির মধ্যে ওয়াদা করলাম। কাঁথা সরিয়ে পিঠের ব্যান্ডেজটা দেখছিল তে। নিবিড় দৃষ্টিতে চুপচাপ ব্যান্ডেজের উপর আঙুল ছুঁয়ে চলছিল। বাঁ হাতের তলায় চাঙ্কুকের ঘুমন্ত মাথাটা আঁকড়ে রেখেছে। মাঝে মাঝে চুলের ফাঁকে আঙুল চালাচ্ছে সে। ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই মায়াচ্ছন্ন হলো তে। ঠোঁট নামিয়ে চুলের উপর ছোট্ট ছোঁয়াটা এঁকে দিতেই হঠাৎ ঠক ঠক আওয়াজ হলো। শব্দটা বন্ধ দরজার বাইরে থেকে আসছে। সতর্ক হয়ে দরজার দিকে তাকালো সে। কাঁথা টেনে বুকের উপর ঘুমন্ত মাথাটা ঢেকে দিল তে। দৃষ্টি সজাগ করে দরজার দিকে তাকিয়ে থাকলে আগন্তুকের মেয়েলি কণ্ঠ পাওয়া গেল। দরজাটা খোল তে, তুই কি ঘুমাচ্ছিস? এই তে, তোকে ছোট মা খুঁজছে, বাইরে বেরিয়ে আয়। কণ্ঠটা শুনে শান্ত হলো তে। গলাটা জিমিনের, তার মানে বাড়িতে ডাক পড়েছে তার। তে আস্তে আস্তে চোরের মতো নিচু গলায় বলল, বুবু, মাকে বলো আমি এখন যেতে পারবো না। দরজার বাইরে ভুরু কুচকে ফেললো জিমিন। এ আবার কেমন কথা? তে তো এ ধরনের কথার খেলাফ করে না। জিমিন চট করে বলে ফেললো, তুই যাবে না কি জন্য? দেখি দরজাটা খুলতো। দরজাটা খুলে তারপর সরাসরি কথা বল। তোর মা তোকে ডাকছে, কথাটা শুনেও ভংচং করছিস কেন? আক্ষেপে ঠোঁট গোল করলো তে। নিঃশ্বাস ছাড়তে গিয়েও হঠাৎ শুনতে পেল, দাঁড়া, তুই যেহেতু দরজা খুলবি না, আমি জানলা দিয়ে ঢুকবো। তোকে এত বলার পরও। কথাটা শেষ করার আগে মাঝপথে থামিয়ে দিল তে। জিমিন ধূপ ধাপ পায়ে এগিয়ে আসছে। তাড়াহুড়ো করে কণ্ঠ নিচু স্বরে তে বলল, বুবু, একদম বেশি বেশি করো না। আমি ঘরে একা নেই, উনি ঘুমাচ্ছেন, ঘুমাতে দাও। জানলার পর্দা খামচে ধরতেই সেটা ছেড়ে দিল জিমিন। আশ্চর্য হয়ে কিছুক্ষণ চুপ মেরে রইল। কি সাংঘাতিক, ভাইয়া তাহলে এসে পড়েছে? কখন আসলো? জিমিন তড়ি করে করে জিজ্ঞেস করলো, ভাইয়া এসেছে সত্যি? তুই ওনাকে গোয়াল ঘরে ঘুমাতে দিয়েছিস? তুই কি গাধা নাকি তে? এমন ব্যাগ কেলে মার্কা কাজ করতে পারলি? তে বিরক্ত হয়ে বলল, আহ বুবু, আস্তে, উনি ঘুমাচ্ছেন, গলা নিচু করো, আর বাড়িতে কাউকে বলো না। তের কথায় আহাম্মক হয়ে মুখ হাঁ করে রইল জিমিন। অবাক হয়ে বলল, বাড়িতে বলবো না মানেটা কি? বুদ্ধির মাথা কি খেয়েছিস? এতদিন পর বাড়িতে নাচ জামা এসেছে, আর সে কিনা গোয়াল ঘরে ঘুমাচ্ছে। জিমিনকে শান্ত করার উদ্দেশ্যে মূল কথায় ফিরল তে। ভালোভাবে বুঝিয়ে বলল, তোমাকে সব বলবো বুবু, আমাকে একটু সময় দাও। শুধু জেনে রেখো, উনি পিঠে ব্যথা পেয়েছেন, ব্যথায় ওষুধের ব্যবস্থা করে দাও। আমি ওনাকে বলে কয়ে ঘুমাতে বলেছি, উনি ঘুমাচ্ছেন। তুমি বাড়িতে সব কিছু সামলাও বুবু, এই মুহূর্তে কিচ্ছু বলো না। জানালার বাইরে সোনালি পর্দার আড়ালে সব শুনল জিমিন। সম্মতি জানিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। তে এ কথায় খুশি হওয়ার পরিবর্তে কাজটা দিয়ে ফেলল। হ্যাঁ, আর একটা কাজ আছে বুবু, তুমি সবার আগে আমার রুমে যাবে। আমার রুমে বড় ব্যাগ খুলে ডান দিকে হাত দেবে। ওখানে 4 নাম্বার শাড়িটার নিচে একটা মেরুন রঙের শার্ট পাবে। ওটা একটু এনে দাও বুবু, ওনার শার্টটা বৃষ্টির জলে পুরোপুরি ভিজে গেছে। তের কথায় রাজি হয়ে সবকিছুর ব্যবস্থা করতে গেল জিমিন। বাড়িতে আপাতত কিচ্ছু বলবে না। তের কণ্ঠ শুনে বুঝতে পেরেছে জঘন্য কিছুই হয়েছে, যেটা তে পুরোপুরি চেপে যেতে চাইছে। পিঠের ব্যথা মানে কেমন ব্যথা পেতে পারে একটুখানি আঁচও করলো জিমিন। চাঙ্কুকের মতো শক্তপোক্ত শরীরের মানুষ কঠিন আঘাত ছাড়া কাবু হতে পারবে না। সেলাইয়ের দরকার আছে কিনা সেটাই এখন ভয়। আকাশের চেহারা আজ বেজায় রুক্ষ। আকাশে তাকিয়ে সময়ের আন্দাজ করা মুশকিল। বৃষ্টি পুরোপুরি কমে গেলেও বাতাসে বৃষ্টির ঘ্রাণ লেগে আছে। উঠানের জলবদ্ধ জল কমতে শুরু করেছে। শাড়িটা একটু উঁচু করে জলে পা বাঁচিয়ে জিমিন চলতে লাগলো। খুব সাবধানে উঠোন মারিয়ে বাড়িতে ঢুকলো। দরজায় দাঁড়িয়ে বালতি ভর্তি জল থেকে মগ নিয়ে পাগুলো ধুয়ে ফেললো। আজ সেলিনা আর জেনি বাড়ি ফিরেছে। একটু আগে লোক মারফত খবর পেয়েছে সবাই। একদিকে চাঙ্কুক ফিরেছে, অপরদিকে ধূর্ত দলও ফিরছে। কেমন হাড্ডাহাড্ডি গ্যাঞ্জাম হবে কেই জানে। জিমিন একটু বিচলিত ভঙ্গিতে সিঁড়ি ধরে নিজের রুমে ঢুকলো। মা, বড়মা বুঝি রান্না করে ব্যস্ত।
ঔষধের ঝুলি থেকে নির্দিষ্ট ওষুধ বাছাই করতে মনে পড়ল গত রাত থেকে দাদার জান ফেরেনি। হঠাৎ দাদা ভাইয়ের কথা জাংকুকের বেলায় কেন মনে পড়ল বুঝতে পারছে না জিমিন। গত পরশু দুপুরবেলায় খুব অদ্ভুত জিনিস দেখেছে। দাদার ঘরটা ঝাড়ু দিয়ে ঝাড় দিতে বিছানার তলায় সিগারেটের টুকরো পেয়েছে। তার জানা মতে এই বাড়িতে দাদা তো দূরের কথা, কেউই সিগারেট খায় না। তাহলে ওই সিগারেটের টুকরো করতে গেল। দ্বিতীয় আর একটা ব্যাপার ইদানিং সচক্ষে দেখতে পাচ্ছে, যা আগে কখনো তার নজরে আসেনি। মা কিছু একটা নিয়ে প্রচণ্ড অন্যমনস্ক থাকেন। বাটিতে সবজি করতে গিয়ে বৃদ্ধাঙ্গুল কেটে ফেলেছেন। ঘটনা এখানেই শেষ নয়। যেই ছোট মা বাড়িতে থেকেও না থাকার মতো জীবন গুজরান করতেন, সেই সরল মহিলাও আজকাল কিছু একটা নিয়ে বিরাট চিন্তিত। এর মধ্যে গ্রামে ফিরতে না ফিরতেই জাংকুক আহত। এসবের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? মস্তিষ্কের বুনন কায়দা বলছে এসব নিছক ঘটনা বই কিছুই নয়। অন্যদিকে মনের অদ্ভুত কানন থেকে সাড়া আসছে, এতদিনের শান্ত নিবিড় শৃঙ্খলা অরণ্যে গভীর কিছু লুকিয়ে আছে, যা এতদিন খুবই চালাকির সাথে লোকচক্ষুর আড়ালে ছিল। রোজও ব্যাপারটা ঠিক ধরতে পারছে না। ওর পক্ষে না ধরতে পারাটাই স্বাভাবিক। রোজের মাথায় অত গোঁজামিল প্যাঁচ বোঝার বুদ্ধি নেই। রোজ চালাক চতুর হলেও জায়গা মতো বুদ্ধি খাটাতে পারে না। ঔষধের পাতা ও শার্ট নিয়ে পুনরায় বাইরের জন্য পা বাড়ল জিমিন। সিঁড়ির শেষ ধাপে পা ফেলতেই মুখোমুখি হলো মায়ের সাথে। বড় বউ স্টিলের বলে শাক পাতা নিয়ে মেয়ের দিকে তাকালেন। জিমিন চটপট চতুরতার সাথে শার্টটা আঁচলের নিচে লুকিয়ে ফেললো। ওষুধের পাতাটা কোমরে গুঁজল। বড় বউয়ের দিকে শান্তভাবে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ? বড় বউ কিছুটা কোমর ভাব দেখিয়ে বলল, শাকের বোল নিয়ে কোথায় যাচ্ছি জানিস না? কিছুটা থামলো জিমিন। মায়ের সামনে জুৎসই কথা খুঁজতে কিছুটা মিনমিন সুরে বলল, ওকে ডেকে এসেছি, ও ঘুমাচ্ছে, এই জন্য আর ডেকে তুলিনি। তোমার কি কিছু হয়েছে মা? বড় বউ নাক দিয়ে ভারী নিঃশ্বাস ছাড়লো। দরজার অভিমুখে দৃষ্টি রেখে বলল, আমার আবার কি হবে? কিচ্ছু হয়নি। তে উঠলে ওকে খেতে দিস। ভাতের পাতিল উপরের তাকে আছে, নিচে খুঁজে কিছু পাবে না। বড় বউয়ের গম্ভীর আচরণটা সহ্য করা নিমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এতটা গম্ভীর অবস্থায় তাকে আর কখনো দেখেনি জিমিন চুপচাপ গোয়াল ঘরের কাছে গেল। জানলার বাইরে দাঁড়িয়ে পর্দা একটুখানি ফাঁক করে হাত ঢুকালো। হাতের বস্তু দুটো বাড়িয়ে দিতেই ভিতর থেকে হাত বাড়িয়ে তে সেগুলো নিল। জিমিন চলে যেতেই মেঘলাটে আকাশটা রং পাল্টে সন্ধ্যার আঁচ ধরল। অসীম লীলার আকাশটা সমস্ত জৌলুস হারিয়ে আধারে ডুবতে লাগলো। নড়ে চড়ে উঠল জাংকুক। ঘুমো ঘুমো চোখ মেলে মাথা তুলল একটু। অন্ধকারে সবকিছু ঢাকা পড়লেও এক জোড়া প্রসন্ন দৃষ্টি তার দিকে নিবদ্ধ। আচ্ছন্ন নয়ন জোড়াকে উপেক্ষা করতে পারল না জাংকুক। নিদ্রালু চোখে ঘুম মাখা কণ্ঠে বলল, অনেক ঘুমিয়েছি। বালিশে থাকা শ্রান্ত দৃষ্টির মাথাটা আলতো করে ডানে বামে নাড়ালো। বুঝিয়ে দিল সে অনেক ঘুমায়নি। দুই চোখে এখনো ঘুম লেপ্টে আছে। তবুও সেটাকে পাত্তা না দিয়ে উঠতে চাইল জাংকুক, কিন্তু তখনই বুঝতে পারল তার পিঠের বাঁ দিকটা ব্যথায় অসার। কোনো রকম ওষুধ না নেওয়ার জন্য বা হাতটাও এখনো ঝিনঝিন করছে। তে জানলার দিকে হাত বাড়িয়ে পর্দা সরিয়ে দিল। এক ঝাঁক কালো মিশেলের আলো এসে রুমের ভিতরে ঢুকলো। জাংকুক ঘুম নিগড়ানো চোখে পিটপিট করে তাকিয়ে আছে। ওর মতি গতি বোঝার আগেই দুই হাতে গাল দুটো আয়ত্ত করলো তে। মুখটা টেনে একদম কাছে এনে চোখে চোখ ফেলে বলল, আমি সম্পূর্ণ ঘটনা শুনতে চাই, একদম গোড়া থেকে সব শুনবো। বলুন। ঘুম থেকে উঠেই এমন কিছুর মুখোমুখি হবে ভাবতে পারেনি জাংকুক। ঘুমের তালটা সামলানোর চাইতে ব্যথার তালটা বেশিয়ে দিচ্ছে। জাংকুক গলা ভিজিয়ে তের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার কণ্ঠ অদ্ভুত শোনাচ্ছে তে। তেজের সাথে তে বলে উঠল, শোনাচ্ছে শোনাক। বিস্ময়ে ধরতে গিয়ে মুচকে আসলো জাংকুক। নাকে নাক ঢেকে দিল। চোখ বন্ধ করে মৃদু কণ্ঠে বলল, অদ্ভুত আচরণ করো না, খুব কাছে টানছো, কিন্তু বেশি বেশি করলে কিন্তু কন্ট্রোল করা ইম্পসিবল হবে। জাংকুকের কথায় টনক নড়ল না তার। যেভাবে ছিল সেভাবেই দুই গাল ধরে
স্থির রইল তে। জাঙ্কুক বারবার ঘুমের রেশের জন্য চোখ বন্ধ করেছিল। লম্বা লম্বা পাপড়িগুলো অদ্ভুত মায়ায় তেকে নাড়িয়ে দিচ্ছিল। এত সাহস কখনো দেখেনি তের। এভাবে জোর করে মুখটা কাছে টেনে আনেনি সে। জাঙ্কুকের ঘুমো ঘুমো চোখ, ব্রাশ ছাড়া ঝলমলে চুল, লালচে আভায় মাখামাখি ঠোঁট, সব কিছুই আধারে মায়া বিকিরণ চালাচ্ছে। জ্যোৎস্নার আদরে মায়ার মতো স্নিগ্ধ লাগছে তাকে। এক পশলা বৃষ্টি শেষে ঠান্ডা হাওয়ার মতো কোমল ঠেকছিল। জাঙ্কুকের ভিতরে অস্তিত্ব যেন স্বচ্ছ আয়নার মতো অনুভব করেছিল তে। এই জাঙ্কুককে সে মনে প্রাণে নিবিড় অঙ্গনে ভালোবেসে এসেছিল। জীবনের সেই প্রথম রিসর্টে পুকুর পাড়ে রাতটা স্মরণে স্পষ্ট ভাসছিল। পরিণীতা বইটা পুড়ে যাওয়ার অভিমানে ঘন জঙ্গলের কাদায় আছড়ে পড়েছিল। কাদায় পা দুটো মাখামাখি হয়ে গেলে ভূতের মতোই উদয় হয় টি শার্ট পরা লোকটা। দীর্ঘাকায় লোকটা তার পেশি বহুল হাত দুটো দিয়ে শটান তাকে কোলে তুলে নিয়েছিল। পুকুরের জলে কাদা মাখা পা দুটো ধুয়ে দিয়েছিল। কিচ্ছু ভুলে নিতে। এই স্মৃতিগুলো ভোলা বড় দায়। কালো শাড়ির সাথে পিঠ খোলা লাল ব্লাউজটা কাকতালীয়ভাবে পরতে হয়েছিল তাকে। সেই দিন আগুন ধরানোর সন্ধ্যায় গানটা কি তার জন্য ছিল না? ওই যে মন ভোলানো প্রাণোচ্ছল সুরটা গিটারের তারে তাকে আহ্বান জানাচ্ছিল। গানের লাইনে লাইনে বলছিল, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আদো অন্ধকারে ঠোঁটে হাসি ফুটল তের। অজানা কারণে চোখ ভিজে উঠতেই লালচে রাঙা ঠোঁটের কাছে নিজের অধর টেনে আনলো। মনের ভিতর যে বেদনাদায়ক সুরটা বাজছিল তখন, সেটা ছিল, তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানা, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। সাথে সাথে অধর যুগল মিলিয়ে দিল তে। শক্ত করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরল সে। পিঠের ব্যথায় চোখ খিচুনি দিলেও সামনে নিল জাঙ্কুক। ভালো হাতটা এগিয়ে তের মাথায় স্নেহ স্পর্শ চালালো। বাইরে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। জানলা দিয়ে প্রবেশ করলো বৃষ্টির শেষ হাওয়া। মন মাতানো প্রকৃতির নির্যাসে মাটি ভেজা গন্ধ জড়িয়ে আসছিল। মিষ্টি কোনো ফুলের সুবাসে মোমো করছিল আধার। অষ্টসিক্ত মুক্ত করে পূর্ণ চোখে তাকালো জাঙ্কুক। তের দিকে তার ছেলের ভাব ধরে বলল, আমার মতো ঘুমন্ত ব্যক্তিকে দেখে একটু মায়া দেওয়া হলো না? ডাইরেক্ট চুমু? এনকাউন্টার করলে নাকি? নিষ্পাপ ঘুমটাকে হত্যা করে? ভালো করলে না কিন্তু তে, কাজটা ঠিক করনি। এই ঘায়েল সিংহ সুস্থ হলে তোমার যে কি দশা হবে সেটা তুমি। হঠাৎ অদ্ভুতভাবে থেমে গেল জাঙ্কুক। চকিতে জানলার দিকে তাকিয়ে তের উপর থেকে সরে গেল সে। এই মুহূর্তে আর দেরি না করে তাড়াতাড়ি চৌকি থেকে নেমে পড়ল। তে এহেন কাণ্ড দেখে রীতিমতো অবাক। সে কিছু বলার আগেই নিজের ঠোঁটে আঙুল রাখলো জাঙ্কুক। চুপ থাকার ইশারা করে দ্রুত জানালা বন্ধ করার ইঙ্গিত দিল। তে উদ্ভ্রান্তের মতো একবার খোলা জানালার দিকে তাকালো, আর একবার তাকালো জাঙ্কুকের দিকে। অন্ধকার গোয়াল ঘরের জানলা দিয়ে হঠাৎ পুরুষালী কণ্ঠ শোনা গেল। কয়েক জোড়া পায়ের শব্দ যেন পরিত্যক্ত গোয়াল ঘরটার দিকে তীব্র হচ্ছিল। অজানা শঙ্কায় ভীত হলো তে। কি হচ্ছিল তখন বুঝতে না বুঝতেই একটা পুরুষালী কণ্ঠ তেমাকের সাথে বলল, আপনি চিন্তা কইরেন না চাচা, শালার চকচক্কা গাড়ি একেবারে শেষ, খুর দিয়া ভালো মতন ডাবাইয়া দিছি। শালার কলিজাও বহুত বড়, অন্য কেউ হইলে চিক্কুর দিত। অথচ দেখেন বিশ্বাস করেন একটা উদিয়া আমার এই উল্টা কষানি দিয়া খুশি মারছে। তাই টেনশন নাই, অমনি আগুন ধরে দিছি। শালার কোনো চিহ্ন খুঁজে পাইবেন না।